একবার ভাবুন তো, নিজের দেশের জন্য কেউ তার পুরো পরিচয়, পরিবার, এমনকি নিজের নামটা পর্যন্ত মুছে ফেলতে পারে। আজ আমরা ভারতের এমনই এক গুপ্তচরের গল্প বলবো, যার নাম ইতিহাসের পাতা থেকে প্রায় হারিয়েই গিয়েছিল। এই যে কথাটা দেখছেন, এটা কোনো সাধারণ চিঠি নয়। পাকিস্তানের এক অন্ধকার জেল থেকে লেখা এই একটা লাইন একজন বীরের জীবনের সবথেকে বড় ট্র্যাজেডিটা যেন তুলে ধরে। তো কে ছিলেন এই মানুষটা? কে লিখেছিলেন এই হৃদয়বিদারক কথাগুলো? চলুন আজ সেই রহস্যের গভীরে যাওয়া যাক। এমন এক জীবনে যা দশকের পর দশক ধরে গোপনীয়তার চাদরে ঢাকা ছিল। মঞ্চ থেকে গুপ্তচরবৃত্তি, মানে ভাবা যায় একজনের জীবনের শুরুটা ছিল স্টেজের আলোয়, আর শেষটা শত্রুর দেশের অন্ধকারে। কিভাবে একজন সাধারণ অভিনেতা হয়ে উঠলেন দেশের অন্যতম সেরা গুপ্তচর? চলুন সেই গল্পটাই শুনি। গল্পের শুরুটা হয় রাজস্থানের শ্রীগঙ্গানগরে। বাবা ছিলেন এয়ারফোর্সের অফিসার, কিন্তু ছেলের ধ্যান-জ্ঞান ছিল থিয়েটার, মানে মঞ্চে অভিনয় করা। আর কে জানত তার এই অভিনয়ের দক্ষতাই একদিন তার জীবনের মোড়টা এমনভাবে ঘুরিয়ে দেবে যা সে নিজে হয়তো স্বপ্নেও ভাবেনি। আর ঠিক তাই হল। ১৯৭৩ সাল একটা থিয়েটার পারফরম্যান্স চলছিল। সেখানে একজন প্রতিবাদী সৈনিকের চরিত্রে তার অভিনয় এতটাই জীবন্ত ছিল যে সেটা সরাসরি চোখে পড়ে যায় ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি, মানে রর কিছু অফিসারের। তারা বুঝে গিয়েছিল এই ছেলে শুধু দর্শকদের নয়, গোটা একটা দেশকে বোকা বানানোর ক্ষমতা রাখে। এরপর শুরু হলো এমন এক অধ্যায় যা কল্পনা করাও কঠিন। রবীন্দ্র কৌশিক নামের মানুষটাকে, তার পুরো অস্তিত্বটাকেই যেন চিরতরে মুছে ফেলার একটা প্রক্রিয়া। কিভাবে একজন জলজন্ত মানুষের পরিচয় মুছে ফেলা হয় ভাবুন তো একবার। ২১ বছর বয়সে তাকে রয় নেওয়া হলো। তারপর শুরু হলো দিল্লির ২ বছরের কঠিন, মানে অমানুষিক ট্রেনিং। তাকে উর্দু শিখতে হলো, ইসলামিক শাস্ত্র পড়তে হলো, এমনকি পাকিস্তানের আদব কায়দাও রপ্ত করতে হলো। এখানেই শেষ না, তার শারীরিক পরিবর্তনও করা হয়। আর সবশেষে ভারত থেকে তার সমস্ত সরকারি রেকর্ড, সব নথি, সব মুছে ফেলা হলো। রবীন্দ্র কৌশিক নামে কেউ যেন কোনোদিন ছিলই না। এই যে দুটো পরিচয়, এর গভীরতাটা একবার ভাবুন। একদিকে রবীন্দ্র কৌশিক, যে কারোর ছেলে, ভাই, বন্ধু, যার একটা নিজের জীবন ছিল, অতীত ছিল। আর অন্যদিকে নবী আহমেদ শাকির, একজন পাকিস্তানি নাগরিক, একজন এজেন্ট, যার কোনো অতীত নেই, আছে শুধু একটা মিশন। এই দুটো পরিচয়ের মাঝে প্রতিদিন বেঁচে থাকাটা ঠিক কতটা কঠিন হতে পারে। এবার শুরু হলো আসল মিশন। বয়স মাত্র ২৩। নতুন পরিচয় নবী আহমেদ শাকির নিয়ে তিনি পা রাখলেন শত্রুভূমিতে, এমন এক মিশনে যা ভারতের ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা রাখত। আর পাকিস্তানে গিয়ে তার সাফল্য এক কথায় অবিশ্বাস্য। প্রথমে করাচি ইউনিভার্সিটি থেকে এলএলবি পাশ করলেন, তারপর ভাবা যায় সরাসরি পাকিস্তান আর্মিতে যোগ দিলেন একজন কমিশনড অফিসার হিসেবে। আর শুধু তাই নয়, ধীরে ধীরে প্রমোশন পেয়ে মেজর র্যাঙ্ক পর্যন্ত পৌঁছে গেলেন। তিনি শুধু একজন স্পাই ছিলেন না, তিনি তাদেরই একজন হয়ে উঠেছিলেন। এমনকি নিজের পরিচয় গোপন রাখতে সেখানে বিয়েও করেন, এক সন্তানের বাবাও হন, মানে একেবারে নিশ্ছিদ্র একটা কভার। আর পাকিস্তান আর্মির একজন মেজর হওয়ায় তিনি এমন সব তথ্যের নাগাল পেতে শুরু করলেন যা ভারতের জন্য ছিল অমূল্য। খুব তাড়াতাড়ি তিনি পাকিস্তানে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাসেট হয়ে ওঠেন। তার কাজ এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তাকে একটা স্পেশাল কোড নেম দেয়া হয়, দ্য ব্ল্যাক টাইগার। আর জানেন এই নামটা কে দিয়েছিলেন? স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এটা শুধু একটা কোড নেম ছিল না, এটা ছিল তার এই অবিশ্বাস্য আত্মত্যাগের একটা স্বীকৃতি। তার পাঠানো তথ্যের দাম কতটা ছিল একটা সংখ্যা বলি তাহলেই বোঝা যাবে। বলা হয় তার পাঠানো ইন্টেলিজেন্সের কারণে প্রায় ২০,০০০ ভারতীয় সেনার জীবন বেঁচেছিল। ২০,০০০! ভাবুন একবার, একজন মানুষ যার নিজের কোনো পরিচয় নেই, সে ২০,০০০ পরিবারকে, তাদের আপনজনকে হারানোর যন্ত্রণা থেকে বাঁচিয়েছিল। তো কী ধরনের তথ্য পাঠাতেন তিনি? কোনো সাধারণ খবর নয় কিন্তু, একদম টপ লেভেল সিক্রেট ইনফরমেশন। যেমন ধরুন, পাকিস্তান আর্মি তাদের সৈন্যদের কোথায় পাঠাচ্ছে, তাদের মিলিটারি স্ট্র্যাটেজি কী, এমনকি তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়েও প্রাথমিক রিপোর্ট পাঠাতেন তিনি। আর এই সব তথ্যের উপর ভিত্তি করেই ভারত অনেকবার বড়সড় অ্যাট্যাক রুখে দিতে পেরেছিল। কিন্তু এত সাফল্য, এত নিখুঁত একটা অপারেশন, সব থেমে গেল একটা মারাত্মক ভুলের কারণে। চলুন দেখি কিভাবে এই নিশ্ছিদ্র মিশনের পতন হল। স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে, তাই না, যে লোকটা বছরের পর বছর ধরে এত নিখুঁতভাবে কাজ করল, তার পরিচয়টা ফাঁস হলো কিভাবে? আর এখানেই হলো গল্পের সবথেকে বড় ট্র্যাজেডিটা। ভুলটা তার নিজের ছিল না। যে মানুষটা একটাও ভুল করেনি, তার পতন হলো অন্য একজনের ভুলের কারণে।
আসলে হয়েছিল কি ১৯৮৩ সালের সেপ্টেম্বরে ইনায়েত মসি নামে আরেকজন ভারতীয় এজেন্টকে পাঠানো হয় কৌশিকের সাথে যোগাযোগ করার জন্য। আর দুর্ভাগ্যবশত সেই এজেন্ট ধরা পড়ে যায়, আর ইন্টারোগেশনের মুখে সে কৌশিকের আসল পরিচয়টা ফাঁস করে দেয়। ব্যাস, ওই একটাই ভুল, আর ভারতের সবচেয়ে মূল্যবান সম্পদ চলে গেল শত্রুর হাতে। এরপর শুরু হল রবীন্দ্র কৌশিকের জীবনের শেষ এবং সবথেকে করুণ অধ্যায়টা, তার ধরা পড়া, জেল আর একাকিত্বের গল্প। ধরা পড়ার পর তার উপর যে কি পরিমাণ অত্যাচার হয়েছিল তা কল্পনাও করা যায় না। প্রায় ২ বছর ধরে শিয়ালকোটের একটা ইন্টারোগেশন সেন্টারে তাকে টর্চার করা হয়। ১৯৮৫তে প্রথমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যদিও পরে সেটা যাবজ্জীবন কারাদণ্ডে বদলে যায়। আর তারপর থেকে জীবনের শেষ ১৬টা বছর কেটেছিল পাকিস্তানের বিভিন্ন জেলের অন্ধকার কুঠুরিতে, চরম অবহেলা আর একাকিত্বে। জেল থেকে তিনি যে চিঠিগুলো লিখতেন তাতে তার হতাশাটা স্পষ্ট ফুটে উঠত। তার একটা বিখ্যাত লাইন ছিল, আমি যদি একজন আমেরিকান হতাম তাহলে ৩ দিনের মধ্যেই এই জেল থেকে বেরিয়ে যেতাম। ভাবুন একবার, যে দেশের জন্য নিজের সবটা দিয়ে দিলেন সেই দেশই তাকে ভুলে গেছে। এই যন্ত্রণাটা কতটা গভীর হতে পারে। শেষ পর্যন্ত ২০০১ সালের নভেম্বরে নিউ সেন্ট্রাল মুলতান জেলে টিভি আর হার্টের অসুখে ভুগে রবীন্দ্র কৌশিক মারা যান। তার শরীরটা আর কোনোদিনও দেশে ফেরেনি। জেলের পেছনেই তাকে কবর দেওয়া হয়। এক বীরের এভাবেই শেষ হয়। রবীন্দ্র কৌশিকের এই জীবন কাহিনী আমাদের সবার সামনে একটা খুব কঠিন প্রশ্ন রেখে যায়, তাই না? দেশপ্রেমের আসল মূল্যটা ঠিক কী? যে আত্মত্যাগের জন্য একজন মানুষ নিজের নাম, পরিচয়, পরিবার, এমনকি জীবনটাও দিয়ে দেয়, সেই আত্মত্যাগের দাম কি আদৌ শোধ করা যায়? উত্তরটা হয়তো আমাদের সবারই খোঁজা বাকি।